নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ডক্টর অনলাইন, সাপোর্টেড বাই নারায়ণ হসপিটাল হাওড়া, নারায়ণ হসপিটাল চুনাভাটি। প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য নতুন নতুন এপিসোড। দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে আপনারা দেখবেন ইউটিউব লাইভ সেশন, যেখানে সরাসরি চিকিৎসকদের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন, আপনার প্রশ্ন করতে পারবেন, ডাক্তারবাবুরা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। কাজেই দেখতে ভুলবেন না ডক্টর অনলাইন। আজকের পর্বে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে হার্টের রোগের চিকিৎসা। হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন এমন মানুষ প্রায় প্রত্যেক পরিবারে রয়েছে, কিন্তু আমরা কি জানি কখন কোন চিকিৎসাটা আপনার জন্য সঠিক বা কার্যকরী হবে? কখনো বাইপাস সার্জারি, কখনো ওপেন হার্ট সার্জারি, কখনো রোবোটিক সার্জারি, কখনো ভালভ রিপ্লেসমেন্ট, কখনো পেসমেকার ইত্যাদি নানাবিধ চিকিৎসা পদ্ধতি তো রয়েছেই, কিন্তু কখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আপনার জন্য কি প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে অবশ্যই চলবেন, কিন্তু তার আগে থেকে আপনাকে সতর্ক হতে হবে। সার্জারির আগে পরে কিভাবে প্রস্তুতি নেবেন, রিকভারি কতদিনে, কিংবা অত্যাধুনিক রোবোটিক সার্জারি সেটাই বা কিভাবে কাজ করে, এই রোবোটিক সার্জারির মাধ্যমে কিভাবে নতুন জীবন দান করছেন চিকিৎসকরা, এই সমস্ত বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডক্টর অরুণাংশু ধোলে। আমি স্যারের কাছে যাব, জানি আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা তো হবেই। ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, আশা করি আজকের পর্ব থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর অরুণাংশু ধোলে। আমি সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, নারায়ণা হাওড়া হসপিটাল, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল বেসিক্যালি। এবং আমি মেনলি অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি করি এবং আমি মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, রিসেন্টলি যেটা আমরা রোবোটিক সার্জারিও এখানে করছি। তো এগুলোর প্রতি আমি বিশেষভাবে ইন্টারেস্টেড। স্যার, শুরুতে আমরা জানতে চাইবো যে হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। পরিবারের কেউ না কেউ হয়তো হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন এমন মানুষ যারা আমাদের দর্শক, তারা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নও করে থাকেন। তো আজকে আমরা আপনার কাছে জানতে চাইবো যে কার্ডিয়াক সার্জারির মধ্যে আমাদের কখন সার্জারি প্রয়োজন হয় এবং কখন কোন ক্ষেত্রে কোন সার্জারি প্রয়োজন হয়, আপনি যদি একটু ধরে বিশ্লেষণ করে আমাদের বোঝান। কার্ডিয়াক সার্জারি শুনলেই লোকে খুব ভয় পেয়ে যায় প্রথমে, যেহেতু সার্জারির ব্যাপার, তারপরে আবার হার্টের অপারেশন। তো সুতরাং এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে। প্রথমে আমরা রোগ ডায়াগনোসিস করি, আগে সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। সেই সিমটমের মধ্যে তিনটে জিনিস সবচেয়ে বেশি। একটা হচ্ছে যে শ্বাসকষ্ট, 2 নম্বর হচ্ছে বুক ধড়ফড় করা, 3 নম্বর হচ্ছে বুকে ব্যথা। তো আমরা যদি কার্ডিয়াক ডিজিজগুলোকে ডিফারেন্টভাবে ভাগ করতে পারি, তার মধ্যে হচ্ছে একটা কনজেনিটাল ডিজিজ, যেখানে আমরা দেখব যে জন্মগত কিছু সমস্যা থাকে, সেটা সিম্পলও হতে পারে, খুব কমপ্লেক্স বা কমপ্লিকেটেডও হতে পারে। আর হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ, যেগুলোকে আমরা দেখব যে যত বয়স বাড়ছে সেখান থেকে আমাদের কিছু রোগ, আমরা নর্মাল অবস্থায় জন্মিছি, তারপরে সেখান থেকে ডিজিজগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে। তার মধ্যে যদি আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, সেটা মেনলি হচ্ছে একটা করোনারি আর্টারি ডিজিজ আর হচ্ছে ভালভুলার ডিজিজ। এবার অনেক সময় দেখা যায় যে জন্মগত ত্রুটি যেগুলো ছিল, খুব সাধারণ ত্রুটি, সেগুলো নিয়েও মানুষ বড় হয়েছে, তখন ছোটোবেলায় কিছু বোঝা যায়নি, কিন্তু পরে তার সাইন সিমটম ডেভেলপ করেছে। তখন আমরা ইনভেস্টিগেট করলে দেখতে পাই যে সেখানে একটা অপারেশনের প্রয়োজন দরকার। তো এইগুলো যে করোনারি আর্টারি ডিজিজের কখন অপারেশন করব বা ভালভুলার ডিজিজের কখন অপারেশন করব, এবং আমরা অ্যাডাল্ট কনজেনিটালে কখন অপারেশন করব, কখন করব না, কখন মেডিসিন দিয়ে রাখবো, সেগুলোর কিন্তু আমাদের একটা ক্রাইটেরিয়া বা গাইডলাইন আছে। সেই গাইডলাইনগুলো আমাদেরকে ফুলফিল করতে হয়। ফুলফিল হলেই আমরা তখন কিন্তু অপারেশনের দিকে যাব। তো এইখানে একটু বলে রাখি যে যেহেতু কমন ম্যান, যারা সাধারণ মানুষ রোগে ভোগে, তো আমি কমন ম্যান এই কারণেই বলছি, বিকজ দে আর মেবি লিটারেট, দে মেবি লেস লিটারেট লাইক দ্যাট। তো লিটারেট হলেই যে তারা হার্ট সম্বন্ধীয় সব কিছু জানবে এমনটা নয়, কিন্তু তাদের বোঝাটা খুব সহজ হয়ে যায়। একজন শিক্ষিত মানুষকে আমরা চট করে বোঝাতে পারি, কিন্তু যারা একটু কম শিক্ষিত বা লেখাপড়া কম জানে, তাদের ক্ষেত্রে বোঝানো খুব মুশকিল হয় আমাদের। তো এই ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজের সার্জারি যেগুলো, সেগুলো আমরা হার্ট অ্যাটাকের পরে ইউজুয়ালি দেখি,
বা কোনো সিমটম যেগুলো আমি আগে বললাম যে সিঁড়ি দিয়ে উঠলে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেট করে যখন দেখতে পাবো যে করোনারি আর্টারিতে সিভিয়ার ব্লক আছে, যেগুলো আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে করা সম্ভব নয়, বা কিছু গাইডলাইন আছে যেখানে অ্যাঞ্জিওপ্লাস্টির থেকে বাইপাস সার্জারির রেজাল্ট ভালো হয়, সেইভাবে আমরা গাইডলাইন মেনে অপারেশন করি। সেম ভালভুলার হার্ট ডিজিজেও তাই, যেখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারি, কিন্তু যখন আমরা দেখি যে না এটা আর ম্যানেজেবল কন্ডিশনে নেই, তখন আমাদের সার্জারিতে যেতে হয়। অনেকেই প্রশ্নটা করেন যে হার্টে ব্লক হয়েছে, সেটা ধরা পড়েছে, সেক্ষেত্রে কখন বাইপাস সার্জারি প্রয়োজন হয়, বা বাইপাস সার্জারিটা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হার্টের ব্লকের ক্ষেত্রে? ডেফিনেটলি আমরা এখানে আগেই বলেছি যে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি এবং দ্য বাইপাস সার্জারি, এই দুটো হচ্ছে আমাদের উপশমের রাস্তা। আমাদের বাইপাস সার্জারিতে যে জিনিসটা আমরা করি সেটাকে একটু যদি আমরা ভেঙে বলি, যে আমরা শরীরে আমাদের শক্তি যোগাতে যেমন নিউট্রিশন দরকার, সেরকম হার্ট এবং লাং হচ্ছে এমন একটা জিনিস যারা কিন্তু অ্যাক্টিভলি সবসময় কাজ করে যাচ্ছে। অ্যাক্টিভলি কাজ বলতে যে তার মধ্যে এনার্জি অনেক বেশি আমাদের কনজিউম করতে হয় জিনিসগুলোকে সচল রাখার জন্য। আমরা হার্টকে স্টপ করেও বাঁচতে পারবো না, লাংকে স্টপ করেও আমরা বাঁচতে পারবো না। কিডনি তার অটোমেটিক ফাংশন করবে, লিভার তার অটোমেটিক ফাংশন করবে, ব্রেন তার অটোমেটিক ফাংশন করবে, কিন্তু তার জন্য যে আমাদের রক্ত চলাচল, রক্ত প্রবাহ, যেখান দিয়ে আমরা অক্সিজেন, নিউট্রিশন এইগুলো পাঠাই, ইলেকট্রোলাইট, সেগুলো যদি আমরা ঠিকঠাক না পাঠাতে পারি, সেখানে আমরা সমস্যা পাই। তো হার্ট ইটসেলফ, সে যখন 24 আওয়ার্স কাজ করছে ননস্টপ, তাহলে তারও নিউট্রিশন লাগবে এবং তারও অক্সিজেন লাগবে, তার সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স সব কিছু সেলের মধ্যে করতে হয়, এবং এই সাইকেলগুলোকে ঠিকঠাক মেনটেন করার জন্য আমাদের রক্ত চলাচলটাকে ঠিক রাখতে হবে। তো যখন আমরা দেখি যে এই হার্ট তার নিজের রক্ত চলাচলটাকেও পর্যন্ত সে পারছে না, হার্টের রক্তটা ঠিক পৌঁছতে পারছে না, অক্সিজেন পৌঁছতে পারছে না, তখন আমরা একটা অ্যাঞ্জিওগ্রাফি করে দেখে নিই। তখন পেশেন্ট সিমটম নিয়ে আসে, বা হঠাৎ করে যখন একটা হার্ট অ্যাটাক নিয়ে আসে, সে অ্যাবসলিউটলি ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তার একটা হার্ট অ্যাটাক ধরা পড়লো। তার অনেকগুলো ফ্যাক্টর আছে, কি কারণে, সেগুলো আমরা হয়তো পরে ডিসকাস করতে পারি। কিন্তু এখানে এই যে আর্টারিগুলো ব্লক হয়ে গেল, সেই আর্টারি একটা সিঙ্গেল আর্টারি ব্লক হতে পারে, মাল্টিপল আর্টারি ব্লক হতে পারে, দুটো আর্টারি ব্লক হতে পারে, মাল্টিপল জায়গায় লিশন থাকতে পারে, ক্রনিক লিশন বলতে ডিফিউজ লিশন একটা থাকতে পারে, একটা লং সেগমেন্ট লিশন থাকতে পারে, খুব শর্ট সেগমেন্ট লিশন থাকতে পারে। তো এই লিশনগুলো এবং ক্যারেক্টার অফ লিশন, যে সেটা ক্যালসিফাইড কিনা, সফট না হার্ড, তার উপরে ডিপেন্ড করে পেশেন্টের ডায়াবেটিস আছে কি নেই, সে স্মোকার কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কোলেস্ট্রল লেভেল হাই কিনা, এইরকম নানান অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমাদের গাইডলাইন দেওয়া আছে, এবং সেই গাইডলাইন অনুযায়ী আমরা সেখান থেকে ডিসাইড করি যে কোন পেশেন্টকে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টির দিকে নিয়ে যাব, কোন পেশেন্টকে আমরা সার্জারির দিকে নিয়ে যাব। দুটোর উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, যে আমাদের ওই রক্তটাকে যে কোনোভাবে আবার রিভাস্কুলারাইজ করে হার্টের মাসেলে ঠিকঠাক পৌঁছানো। এবার স্যার, আমরা হার্টের রোগের ক্ষেত্রে যখন সার্জারি নিয়ে কথা বলছি, তখন এটা জানতে হবে যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে ঝুঁকিটা তো স্বাভাবিকভাবেই বেশি। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কতটা ঝুঁকি সেটাকে নির্ণয় করেন, এবং সেই ক্ষেত্রে কিভাবে কোন সার্জারির কথা আপনারা এই ক্ষেত্রে বেছে নেন যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে? ডেফিনেটলি এটা একটা খুবই উল্লেখযোগ্য কোয়েশ্চেন, এই কারণ সোসাইটিতে এখনো পর্যন্ত আমাদের যে স্টিগমাগুলো আছে, যে আমরা সার্জারি করলে আমাদের জ্ঞান ফিরবে কিনা, বা রিস্ক জিনিসটা কি, কতটা রিস্ক থাকে সেখানে, একটা মানুষকে অপারেশনের পর আমরা কিভাবে তাকে, তো এই রিস্ক ক্যাটাগরাইজ করার জন্য আমি স্ট্রেটওয়ে সার্জারির দিকেই যাচ্ছি। এখানে ইউরোস্কোর বলে একটা স্কোর আছে, যেখানে মাল্টিপল প্যারামিটার্স আমরা দেখে তারপরে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করি। তো সেই রিস্কের মধ্যে যেমন আমরা বলবো কি, যে শুধু তো হার্ট নিয়ে আর শরীর নয়, হার্ট হচ্ছে একটা অর্গান যে সমস্ত শরীরে রক্ত, অক্সিজেন এবং পুষ্টি যোগায়। তো সুতরাং সেই মেশিনটা যে অনবরত কাজ করছে, তো তাকে যদি আমরা এখানে সার্জারির মধ্যে ফেলি, সেই একটা ইঞ্জিনের সার্জারি যদি বলে থাকি, তাহলে ডেফিনেটলি তার আউটকাম কীরকম হবে সেটা রিস্ক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে।
তো শুধু হার্ট দিয়ে যখন শরীর নয়, তাহলে আমার লাং কীরকম আছে, আমার কিডনি কীরকম আছে, আমার ব্রেন কীরকম আছে, এই সমস্ত কিছু আমার কিন্তু রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যাচ্ছে। পেশেন্ট যদি ক্রনিক সিগারেট স্মোকিং করে বা অন্য কিছু স্মোক করে, তার লাং যদি খারাপ থাকে, তাহলে সেখানে একটা রিস্ক আমাদের বেড়ে যায়। বয়স অবভিয়াসলি 65-এর ওপরে উঠে গেলে আমাদের সেখানে, এটা বয়সজনিত। একটা ইয়াং ফুটবলার, আমি যদি তাকে 20 বছরের ছেলের মধ্যে যে স্ট্রেন থাকবে, আর আমি একজন কোচ যা 60 বছর বয়স, দুজনের স্ট্রেনকে তো আমি সমান ধরতে পারবো না। তো সুতরাং বয়স একটা অবশ্যই ফ্যাক্টর, যেটাকে আমরা 65-এর আগে পরে ধরে থাকি। ইউজুয়ালি যত ইয়াং পেশেন্ট হয় আমাদের রিস্ক তত কমতে থাকে, এবং যত বয়স্ক পেশেন্ট হয় রিস্ক বাড়তে থাকে। সেই রিস্কগুলো কি না, রিকভারি ফেজে আমি একটা পেশেন্টকে কাফড আউট করতে বলছি, তো সেই যদি ইয়াং পেশেন্ট হয়, তার শরীরে যা শক্তি আছে সে কাফ আউট করে তার কফটা বের করতে পারছে। কিন্তু একজন 70-80 বছরের মানুষ, তার সেই শরীরে ক্ষমতাই নেই যে যেখান থেকে সে কাফ আউট করবে। তার হঠাৎ করে একটা ব্রেনে স্ট্রোক হয়ে যেতে পারে, সেটা অপারেশনের সময়ও হতে পারে, অপারেশনের পরেও হতে পারে। সো এইগুলো একটা মানে কি বলবো, কম্পাইল্ড একটা জিনিস নিয়ে আমাদের রিস্কগুলো আমরা স্ট্র্যাটিফাই করি, এবং ডেফিনেটলি বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা রিস্ক থাকে। ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ইয়াং পেশেন্ট হোক, যাই হোক, অ্যাকিউট কন্ডিশনে যদি অপারেশন করি, সে যেই হোক না কেন হাই রিস্ক হয়ে যাবে। স্টেবল কন্ডিশনে যদি অপারেশন করি, তার রিস্ক একটু কমে যাবে। তো ওয়ার্ল্ড ওয়াইড ডেটা যেটা হয় যে আমাদের mortality rate 2 to 3% in case of the coronary and the adult cardiac surgery. স্যার, এখানে আমরা অনেক সময় শুনেছি হার্ট ভালভ ডিজিজ, হার্টের ভালভের সমস্যা। অনেকে বলেন যে হার্টের ভালভে প্রবলেম দেখা দিয়েছে। তো এই হার্ট ভালভ ডিজিজের ক্ষেত্রে কখন ভালভ রিপেয়ার করা হয় কিংবা ভালভ রিপ্লেসমেন্টের সিদ্ধান্ত আপনারা কখন কোন রোগীর ক্ষেত্রে কিভাবে নেন এটা, এবং এই হার্ট ভালভ ডিজিজের সিমটমসগুলো কি, মানে রোগী কিভাবে বুঝতে পারবেন যে হার্টের ভালভের কোনো সমস্যা হচ্ছে? এখানে ওই আমরা প্রথমেই যে বলেছি যে পেশেন্টের শ্বাসকষ্ট, হার্ট ভালভে ইউজুয়ালি দুরকম প্রবলেম নিয়ে আসে। একটা হচ্ছে যে শ্বাসকষ্ট, সিঁড়ি দিয়ে উঠলে বা একটু জোরে হাঁটলে শ্বাসকষ্ট হয়ে পড়ে, বা তার ক্রনিক একটা কাশি হচ্ছে, চিত হয়ে শুলে তার শ্বাসকষ্ট হচ্ছে, সে শুতে পারছে না, প্যালপিটেশন হয়, খুব বুকটা ধড়পড় করছে। অনেক পেশেন্ট ভালভুলার হার্ট ডিজিজে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে চলে যায়। কিছু কিছু মানুষের স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করে, যখন অ্যারিথমিয়া থাকে বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তখন সেখান থেকে ক্লট ব্রেনে চলে যেতে পারে, লিম্বে চলে যেতে পারে, বহু জায়গায়। তো সেইখানে একটা আমাদের সব মেইন জিনিস হচ্ছে যে শ্বাসকষ্ট, তারপরে প্যালপিটেশন, তারপরে আমরা চেস্ট পেনের দিকে আসি। তো এখানে শ্বাসকষ্ট বা প্যালপিটেশন যখনই হয়, আমরা প্রাইমারিলি পেশেন্টকে যখন আমাদের ক্লিনিকে দেখি, তখন স্টেথোস্কোপ বসিয়ে আমরা যদি তার হার্ট সাউন্ড শুনি, তখনই আমরা একটা মারমার প্রথমে আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা সে আমাকে গাইড করে যে এই যখনই আমরা একটা অ্যাবনর্মাল সাউন্ড পাই, তখনই আমাদের ডাউট হয়, এবং তখন আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি সাজেস্ট করি। এই ইকোকার্ডিওগ্রাফি আমাদের কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেয় যে আমার ভালভের গঠন কীরকম আছে, তার মধ্যে লিকেজ আছে নাকি তার মধ্যে স্টেনোসিস আছে। স্টেনোসিস মানে হচ্ছে ন্যারোয়িং হয়ে গেছে, সেটা ছোট হয়ে গেছে। তো এই সব জিনিসগুলো যখন আমরা দেখি, এখানেও বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে। তো সেই ক্রাইটেরিয়াগুলো যখন আমাদের ম্যাচ করে, এবং সেই ম্যাচিংয়ের ওপর আমরা ভর দিয়ে তখন পেশেন্টকে আমরা অপারেশনের সাজেশন দিই। কখন রিপেয়ার, কখন রিপ্লেসমেন্ট? হ্যাঁ, তো এইটা কিন্তু একটা মানে বেশ রিপেয়ার আমরা সবসময়ই করতে পারি, কিন্তু রিপ্লেসমেন্ট তখনই করা যায় যে যখন আর রিপেয়ারের সম্ভাবনা থাকে। সেগুলো কি না, ভালভ লিফলেটটা খুব থিক হয়ে গেছে, সেখানে প্রচুর ক্যালসিয়াম জমা হয়ে গেছে, বা এমন একটা ভালভে লিকেজ হয়েছে, সেই লিকেজটা আমরা কোনোভাবেই কিন্তু আমরা রিপেয়ার করতে পারবো না। সেখানে ওরও অনেকগুলো পদ্ধতি আছে। যখন আমরা দেখব যে সে কোনোটাতেই আমরা রিপেয়ারের সম্ভাবনা হচ্ছে না, তখন আমরা কিন্তু সেখানে রিপ্লেসমেন্টের কথা ভাবি। মেইনলি আমরা রিগার্জিটেশনের ক্ষেত্রে, এবং যেখানে আমাদের ভালভের প্লায়াবিলিটি ঠিক থাকে, এবং যেখানে বার্লোস ডিজিজ বলে একটি ডিজিজ আছে, যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে একটু বেশি দেখা যায়, সেখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপেয়ারের দিকে যাই। আর যেখানে রিগার্জিটেশন থাকে না, স্টেনোসিস হয়ে গেছে, সেই সব ক্ষেত্রে আমরা তখন রিপ্লেসমেন্টের দিকে যাই।
স্যার, আমরা দীর্ঘদিন ধরে দেখি যারা হার্টের সমস্যায় ভোগেন বা হৃদজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে একটা সার্জারি খুব কমন হয়, সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। আগে খুব বেশি হতো এটা। তো এই ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে আপনারা কখন ওপেন হার্ট সার্জারি করার নির্ণয় নেন এবং সেক্ষেত্রে কতদিন পরে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, বা তার রিস্ক ফ্যাক্টরটাই বা কতটা ঝুঁকি থাকে, এটা সম্পর্কে যদি একটু বলেন। এইখানে এইটা কিন্তু খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন একটা, এবং এর ধারণাটাও খুব কমপ্লিকেটেড। ওপেন হার্ট বলতে আমরা যেমন যে হার্টটাকে যখন আমরা ওপেন করি, হার্টটাকে কিন্তু খুলে বের করে আনি না। হার্টের কোনো একটা চেম্বারকে ওপেন করলাম, বা স্টারনামটা কেটে মাঝখান থেকে স্টারনামটা খুলে আমরা যখন করলাম, তখন আমরা কিন্তু হার্টটাকে ওপেন হার্ট বলবো। এবং ওপেন হার্ট আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বলবো যে যখন আমরা হার্ট লাং মেশিনের মধ্যে যাই, হার্টটাকে স্টপ করাই, এবং স্টপ করিয়ে যে জিনিসটাকে আমরা হার্টটাকে ওপেন করে সমস্ত কিছু কাজকর্ম করে আবার হার্টটাকে রিপেয়ার করে। এখানে হার্ট ওপেন মানে হার্টটাকে যে খুলে বাইরে বের করে আনছি তা নয়, কোনো একটা চেম্বারকে আমরা ওপেন করব। তো এইটা একটা মোটামুটি ধারণা। আর একটা ধারণা হচ্ছে যে যখন আমরা স্টারনামটা কেটে পুরো হার্টটাকে দেখে ওপেন করে যখন আমরা অপারেশন করছি, সেই সময় যেমন আগের দিনে আমাদের একটা অপারেশন ছিল যেগুলো এখন বেলুন মাইট্রাল ভালভোটমিতে কনভার্ট হয়ে গেছে, সেটাকে আমরা ক্লোজ মাইট্রাল ভালভোটমি বলতাম, যেখানে আমরা হার্টের চেম্বারে একমাত্র লেফট অ্যাট্রিয়ামটাকে একটু ফুটো করা আর লেফট ভেন্ট্রিকেলটাকে একটু ফুটো করে আমরা ক্লোজড মানে আমরা থোরাক্সটাকে খুলতাম, কিন্তু আমরা বুকের স্টারনামটা না কেটেই সেটাকে করতাম। তো এইটাকে যেমন ওপেন মাইট্রাল ভালভোটমি আবার তখনই বলবো যখন আমরা এটাকে স্টারনাম কাটবো এবং কেটে হার্টটাকে আমরা বাইপাস লাঙে মেশিনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে হার্টটাকে স্টপ করে ভালভটাকে একটু ওপেন করে দেব, দ্যাট ইজ কল্ড দ্য ওপেন মাইট্রাল ভালভোটমি। তো ক্লোজড বলতে আমরা আমাদের মোটামুটি বুঝতে হবে যে হার্টের কোনো চেম্বারের বিশেষ কাটাছেঁড়া আমরা করব না, এবং শুধু ওপর দিয়ে কাজ করে বেরিয়ে আসব, এবং সেখানে হয়তো অল্প একটু ছিদ্র আমাদের হার্টের চেম্বারে করতে হতে পারে। এবার সার্জারির পরে অনেক রোগীরা প্রশ্ন করেন যে যে ওষুধগুলো, স্ট্যাটিন জাতীয় ওষুধ বা থিনার জাতীয় ওষুধগুলো, সেগুলো কতদিন খেতে হতে পারে, সারা জীবনই খেতে হবে কিনা, বা যদি বন্ধ করে দিতে হয় তাহলে সেক্ষেত্রে কি আবার হৃদরোগের কোনো ঝুঁকি বেড়ে যায়, আবার হার্ট অ্যাটাকের চান্সেস কখনো বেড়ে যেতে পারে? এখানে আমাদের সেই আবার গোড়া ধরে কথা বলতে হবে যে আমরা এখানে ফ্যাক্টর যেটা বললাম যে পরে আমরা আলোচনা করব যে কোন কোন ফ্যাক্টরের জন্য আমাদের ব্লকেজ হতে পারে, বা কোন কোন ফ্যাক্টরে ইউজুয়ালি আমাদের ভালভুলার ডিজিজ হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট করোনারি আর্টারির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ফার্স্ট আমাদের ডায়াবেটিস হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কারণ, যেখান থেকে মেটাবলিক্যালি আমাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো বাড়তে থাকে, এবং সেই অবস্থায় গিয়ে কোলেস্টেরলগুলো আমাদের জমা হতে থাকে। সেকেন্ড, যদি আমরা একটা একে কম্পোনেন্ট ধরি রিস্ক ফ্যাক্টর, সেটা হচ্ছে স্মোকিং। তো স্মোকিং সামটাইম ইজ দ্য অনলি ফ্যাক্টর ফর দ্য করোনারি আর্টারি ডিজিজ। একটা পেশেন্ট যার সুগার নেই, যার প্রেশার নেই, যার কোলেস্টেরল লেভেল নর্মাল, অথচ আমরা দেখেছি ইয়াং পেশেন্ট 39 ইয়ার্স ওল্ড শুধুমাত্র হেভি স্মোকার, তার দেখেছি করোনারি আর্টারি ডিজিজ এবং সিভিয়ার এলএমসিএ ডিজিজ নিয়ে প্রেজেন্ট করেছে। সেটা একটা ফ্যাক্টর হলো। হাইপারটেনশন ইজ এ ফ্যাক্টর। ফ্যামিলিয়াল, যদি দেখা যায় যে বাবা মা বা কাকা জেঠু তাদের আগে করোনারি আর্টারি ডিজিজের হিস্ট্রি আছে, সো ফার্স্ট ডিগ্রি মেম্বার হিসাবে তারা কিন্তু একটা খুব বড় রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যায়, এবং এগুলো আমরা দেখেছি যে বংশ পরম্পরায় এগুলো কিন্তু চলতে থাকে। তো সেই জন্যে আমাদের থিওরি হচ্ছে এখন যে যাদের বাবা মা, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদেরকে বিফোর দ্য এজ অফ 40 আমরা একটা সিটি এনজিও করে দেখে নিই যদি তার সিমটম থাকে। এবারে হলো কি যে স্ট্রেস একটা বড় ফ্যাক্টর, যেটা আজকালকার সোসাইটিতে আমরা দেখি। ক্রনিক ডিসলিপিডিমিয়া বা ফ্যামিলিয়াল ডিসলিপিডিমিয়া থাকলে সেটা একটা ফ্যাক্টর হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ফ্যাক্টরের জন্য করোনারি আর্টারি ডিজিজ কিন্তু আমাদের হয়। তো সুতরাং আমরা যখন রিভাস্কুলারাইজ করি, তার মানে এই নয় যে আমরা ওই ফ্যাক্টরগুলো চিকিৎসা করছি। সো মেডিকেল প্রবলেমগুলো থেকে যায়। সেই জন্য যদি আমরা মেডিকেল প্রবলেমগুলোকে কন্ট্রোল না করতে পারি, তখন আমরা যে কাজটা করে এসেছি সেই কাজটার কিন্তু বিগড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। যেমন আমরা যদি স্টেন্ট করি, স্টেন্টের মধ্যে সেটা আবার স্টেনোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,
বা আমরা যদি বাইপাস সার্জারি করি সেখানে যে গ্রাফটগুলো দিই সেই গ্রাফটগুলো থ্রম্বোসিস হয়ে যেতে পারে, নিউ লিশন তৈরি হতে পারে। এই নিউ লিশন আমরা খুব বেশি দেখি আমাদের যখন আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, এই দ্বারা আগে বা পরে আমরা দেখেছি যে নিউ লিশন তৈরি হয়। তো এখানে এই যে স্ট্যাটিনের ব্যাপারটা, তো সেখানেও আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় বা একটা লেভেল মেনটেন করতে হয়। এলডিএলসি যেগুলো যত দিন যাচ্ছে আরও তার মানটা কমতে থাকছে, আই মিন তার লিমিটটা। তো এখন হচ্ছে 55, আরও কমে এখন 45, 30 এই লেভেলে চলে আসছে। তাহলে স্ট্যাটিন কিন্তু আমাদের সারা জীবন কম বেশি একটা মাত্রায় খেয়ে যেতে হবে। ব্লাড থিনার আমরা ইনিশিয়ালি 1 বছর বেশি দিই, তারপরে আমরা ডাবল থেকে সিঙ্গেলে চলে যাই। তাহলে এই দুটো জিনিস আমাদের কম্পালসারি থেকে গেল। আর যেটা আমরা বিটা ব্লকার ইনিশিয়ালি হার্টকে আমরা করি কি, হার্ট রেট যদি বেশি থাকে, বেশি বিটা ব্লকার লাগে, যত দিন যায় হার্ট রিকভারি করে, তখন আমরা দেখব যে আমাদের বিটা ব্লকারটা তখন কম লাগছে। তো এই জিনিসগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজে আমরা 1 বছর 2 বছর যা ওষুধ দিই, সেগুলো পরের দিকে কিন্তু ওই সিঙ্গেল বা ডাবল এতে চলে আসে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সুগার, সেটা তো অপারেশনের আগেও ছিল, পরেও থাকবে, তাহলে সুগারের মেডিকেশান চলতে থাকবে। হাইপার টেনশান, তার মেডিকেশান চলতে থাকবে। লিপিড লোয়ারিং এজেন্ট সেগুলো দিতে হবে, আর ব্লাড থিনার। তো এই জন্যে আমাদের সামটাইমস কি হয়, লম্বা লিস্ট হয়ে যায় আমাদের। আর যেসব পেশেন্ট ফেলিওরে থাকে তাদের আর একটু ডায়াবেটিক্স দিতে হয়, আরও কিছু ওষুধ দিতে হয়। আদারওয়াইজ যদি আমি দেখি যে একটা নন স্মোকার পেশেন্ট, নন ডায়াবেটিক, নর্মোটেনসিভ এবং তার লিপিড লেভেল অত বেশি ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু পেশেন্টকে 1 বছরের মধ্যে একটা কম্বিনেশন ড্রাগ দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিই। আচ্ছা, এবার স্যার একটু জানতে চাই, অনেক দর্শক বন্ধু এই বিষয়ে প্রশ্ন করেন যে ভারতবর্ষে তো অনেক কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন চলছে, হার্ট ট্রান্সপ্লান্ট। স্যার এই যে হার্ট ট্রান্সপ্লান্ট, এটা কি তখন গিয়ে আপনারা ডিসাইড করেন যখন অন্যান্য কোনো পদ্ধতিগুলো আর কাজ করবে না, সেখানে গিয়ে কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপনের পথে আপনারা হাঁটেন? এইখানে দুটো জিনিস বলবো। এখানে এই যে কথার মধ্যে কৃত্রিম কথাটা চলে এসছে, এটা কিন্তু একটু ডিফারেন্ট। কারণ আমরা যে হার্ট ট্রান্সপ্লান্ট প্রথমে করি, আই মিন যার কথা ভাবি, দ্যাট ট্রান্সপ্লান্ট ইজ দ্য সেম হার্ট ফ্রম আদার বডি। তো সুতরাং এটা কৃত্রিম হলো না। কিন্তু এখানে কৃত্রিম শব্দটা আবার আমরা ইউটিলাইজ করি বা ইউজ করি যখন আমরা একটা কৃত্রিম একটা যন্ত্রকে আমরা বসিয়ে ওই হার্টের কাজটাকে করাতে পারি। তো তাহলে দুটো জিনিস এখানে রইল, যে মেইনলি বাট থিং ইজ দ্যাট, যে যখন আমরা এন্ড স্টেজ হার্ট ফেলিওরে চলে যাই, যখন আর মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে কোনো কাজ হচ্ছে না, হায়েস্ট লেভেল অফ মেডিকেল ম্যানেজমেন্ট আমি দিয়ে দিয়েছি, বা আমার বাইপাস সার্জারি করা হয়ে গেছে, বা আমার ভালভ প্রতিস্থাপন হয়ে গেছে, তারপরেও দেখছি আর কাজ করছে না, তখন এই একটা উপায়। কিন্তু এখানে আমরা বলবো যে কৃত্রিম আমরা হার্ট তখন লাগাই বা কৃত্রিম চেম্বার তখন লাগাই যখন আমরা তার বিকল্প আমাদের যে মানুষের হার্টটা যখন না পাই। আচ্ছা, এটাকে আমরা ব্রিজ থেরাপি বলি। তার মানে কি? তার মানে আমি নদীর এপার থেকে ওপারে যাব, কিভাবে যাব? আর ব্রিজ করতে হবে। একটা নৌকা দিয়ে যেতে পারি, কিন্তু অনেক টাইম লাগবে। তো আমি যদি একটা ব্রিজ করে দিই, তাহলে আমার ওই পারপাসটা সার্ভ হয়ে যাবে। তো এখানে আমরা ওই ব্রিজ থেরাপি বলি কি, যে আর্টিফিশিয়াল যে আমরা হার্টগুলো লাগাই, সেটা সিঙ্গেল চেম্বার হতে পারে, ডাবল চেম্বার হতে পারে। রিসেন্টলি আমরা ওয়ার্ল্ডে দেখেছি পুরো হার্টটাই কৃত্রিম। তো সেইগুলো আমাদের দেশে ওই কৃত্রিম হার্ট এখনও সম্ভব হয়নি। এগুলো খুব কস্টলি হয় এবং এগুলোর পরিকাঠামো অত্যন্ত মানে কি বলবো, অত্যাধুনিক হয়। তো সেগুলো হয়তো আমাদের ভারতবর্ষে পরে পরে আসবে, কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট আমাদের হিউম্যান টু হিউম্যান চলছে প্রচুর হয় এবং সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যথেষ্ট পরিমাণে এখন আমরা শুরু করেছি। কিন্তু এখানে বেশ কিছু ওই ক্রাইটেরিয়ার ব্যাপার থাকে, তারপরে আমরা হার্ট ট্রান্সপ্লান্টটাকে, এমন নয় যে আমি একজনের হার্ট খুলে আরেকজনকে দিয়ে দিলাম, ইটস নট সো ইজি। তো বাট তবুও ট্রান্সপ্লান্টের রেজাল্টও এখন অনেক ভালো হয়েছে এবং যথেষ্ট পরিমাণ ট্রান্সপ্লান্ট আমরা তার দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন ডাক্তারবাবু যেমনটা জানালেন যে হার্টের সার্জারিগুলো নিয়ে অনেক ভুল ধারণা ছড়িয়ে ছিটিয়ে তো রয়েছে, কিন্তু সেই ধারণাগুলো ত্যাগ করুন, সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিন। সার্জারির জন্য ভয় পাবেন না, অযথা উদ্বিগ্ন হবেন না। আপনার যদি হৃদযন্ত্রের কোনো সমস্যা হয়েও থাকে, তার সমাধানও কিন্তু আছে। আমাদের এই পর্বটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন।
আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। দেখতে থাকুন ডক্টর অনলাইন, সাপোর্টেড বাই নারায়ণ হসপিটাল। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।